শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, এই কামনা নিয়ে শুরু করছি আজকের এই আয়োজন এবং আপনাদের সাথে আছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল রুম্মান, এবং সুন্দর দিন কাটুক তোমার, সেটাই চাই। অবশ্যই। ভালো আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার সাথে দেখা হয় কিছুদিন পর পর এবং ভালোই লাগে, কারণ সময়টা খুব সুন্দর। এই সময়টায় আমরা সব ধরনের একটু বোধহয় সবাই একটু রোমান্টিক থাকি। আমরা প্রকৃতি উদযাপন করি, আমরা খাবার দাবার উদযাপন করি, আমাদের পোশাকেও বিভিন্ন রং চলে আসে, তো ভালোই লাগে আর কি। একদমই তাই। মানে শীতের সময়টা এত ছোট, আমরা আসলে চেষ্টা করি উপভোগ করতে, এবং ছোট ছিল না, এখন ছোট হয়ে যায়। এখন ঢাকা শহরে শীত পড়ে না খুব একটা। তো আজকে সকালটাকে আমরা উদযাপন করব, এবং একজন বিশেষ অতিথি তো আমাদের সঙ্গে আছেন, চলো জানিয়ে দিই। আজকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ আমাদের উচ্চারণ তিনি ভুল ধরতেও পারেন। দর্শক, কেন বুঝতে পেরেছেন? কারণ তিনি একজন আবৃত্তি শিল্পী, পাশাপাশি তার আরো অনেক পরিচয় রয়েছে। তিনি একজন উদ্যোক্তা, উপস্থাপক, লেখক, জিনিয়া ফেরদৌস রুনা। চলো তার কাছে আমরা ফিরি এবং আমরা সুস্বাগতম জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব খুব ভালো। বিশেষত মাছরাঙার এই কি বলবো, শুভ সকালে, শুভ সূচনায় আর দুজন আলোকিত মানুষ আমার সামনে, অনেক ভালো লাগছে। কি বলেন, আপনি তো আলোটা আমাদের দিকে আর কি ছড়িয়ে দিচ্ছেন, আমরা সেই আলোয় উদ্ভাসিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। তবে একটু ভয় পাচ্ছে, যেটা বলছিলাম যে এত ভালো একজন আবৃত্তি শিল্পী এবং আপনার সামনে বই রয়েছে, আপনার কাছ থেকে তো পুরো ঘন্টায় আমরা বেশ কয়েকটি আবৃত্তি শুনবো। নিশ্চয়ই, আমারও খুব ভালো লাগবে যদি আবৃত্তি শোনাতে পারি। আমরা তো কবিতা পড়ি বা লিখি শোনানোর জন্য বা নিজে শোনার জন্য। অবশ্যই তো গল্পে যাওয়ার আগে সকালটাই কবিতা দিয়ে শুরু করতে পারি আমরা। একদম তুমি দেখি আমার মতো বলছো। একদম একটি কবিতা শুনে তারপরে ধীরে ধীরে আমরা আপনার সম্পর্কে গল্পগুলোও শুনতে চাইবো। নিশ্চয়ই। আমি প্রথমে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিতাটা দিয়ে শুরু করছি। চমৎকার। আমি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর। সুন্দর হলো সে। তুমি বলবে এ তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের মানসপটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা, নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। সেদিন বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে, দূরে দূরান্তে, অনন্ত অসংখ্য লোকে লোকারণ্যে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি।
বিধাতা কি তখন আবার সাধনা করতে বসবেন, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন? কথা কও, কথা কও, বলবেন, বলো তুমি সুন্দর, বলবেন, বলো আমি ভালোবাসি। বাহ, বাহ, অসাধারণ। বাহ। তুমি সুন্দর, আমরা অসংখ্য ভালোবাসি। ধন্যবাদ। ভালোবাসি, ভালোবাসা ছাড়া আসলে কিছুই নাই আদতে। অবশ্যই। এবং ভালোবাসাতে বিশ্ব জয় করা যায়। একদমই। আমরা এবার আপনাকে জয় করতে চাই, আপনার জীবনের গল্প শুনতে চাই, একদম জন্ম ছোটবেলা থেকে শুনবো। ছোটবেলা থেকে বলতে গেলে তো আমার অনেক ঘটনা আছে, হ্যাঁ, তাহলে কয়েকটা এপিসোড লাগবে। একটা আর episode-এ শুনতেও যতটুকু মাথা ব্যথা বলা হতে যায়। পারে, হ্যাঁ। মাথা ব্যথা হবে না, আমরা Right. আসলে শুনতে চাই। একটা মানুষের এত ঘটনা, যেমন আমি এখানে বসে আছি, তার মধ্যে যদি এখন ইন্টারভিউ না দিতাম তাহলে হয়তো অনেক অনেক বিষয় গল্প ঝুড়ি নিয়ে বসতাম, তারপর ছবি তুলতাম, ভিডিও করতাম, লিখে নিতাম। আচ্ছা, আপনি কিন্তু সময় নষ্ট করছেন, আমরা তাড়াতাড়ি আপনার গল্প শুনতে চাই। ছোটবেলা কোথায় ছিল? ছোটবেলা ছিল বৃহত্তর যশোরে, আর নানা বাড়ি হচ্ছে নড়াইল, দাদা বাড়ি হচ্ছে গোপালপুর, যশোরের মধ্যেই। সবগুলো আর কি বৃহত্তর যশোরের মধ্যে, এবং সেখানে কপোতাক্ষ নদ, তারপর মাইকেল মধুসূদন, তারপর এদিকে আছে নানা বাড়িতে মধুমতি নদী, এস এম সুলতান, মানে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, বাহ, বাহ। মানে চারিদিকে এমন করে বেষ্টনী দেওয়া ভালোবাসার যে আসলে সেই ভালোবাসাকে এখনো অতিক্রম করতে পারেনি। কাব্যের ভালোবাসা, সুরের ভালোবাসা। মানে আপনার তো তাহলে শিল্পী হয়ে ওঠা নির্ধারিতই ছিল ছোটবেলা থেকে, যে আপনি তো শিল্পী হবেনই। আর শিল্পী হওয়াটা তো অনেক বড় ব্যাপার। শিল্পী হতে চেয়েছি এবং সেই পথেই হাঁটছি, তবে হওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। যখন ছোট ছোট কাজ করি তখন নিজের কাছে ভালো লাগে, বা কেউ শুনে বলে যে ভালো হয়েছে বা আরেকটু ভালো হলে আরো ভালো হতো, সেগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমরা ছোটবেলার গল্প আরো একটু শুনি। আমরা জেনেছি 5 ভাই বোন ছিলেন আপনারা, হ্যাঁ, তো আপনার অবস্থান কততম? আমি একদমই বড়। আচ্ছা। ওদেরকে বলি যে, ওরা সবাই বলে যে তুই হচ্ছিস ছোট, কারণ ওরাই বুড়া হয়ে গেছে আর আমি হচ্ছে এখনো ইয়াঙ্গার আছি, হ্যাঁ। আচ্ছা। তো আমার কাছে মানে ইয়ত যে জিনিসটা, যৌবন, তারুণ্য, বালক বয়স, শিশু, এগুলো আমার কাছে মানে ভেতরে বাস করে। আমি নিজেও যখন ডাক্তারের কাছে যাই, আমাকে যদি বলে যে আপনার বয়স কত, আমি নিজেই গুনতে শুরু করি। এটা কিন্তু মানে সত্যি, আমি নিজেই ভুলে থাকি। মানে এটা একটা কি বলবো, মানে নাম্বার সমস্যা। না, না মানে এই যে জাস্ট নাম্বার। আপনাকে হ্যাঁ। দেখে কখনো মনে হয় না যে আপনার কত বয়স, এটা আমরা ভাবতেও চাই না। সেটাই তো। ছোটবেলার কথা বলতে গেলে, ছোটবেলা আমরা খেলাঘর করেছি, হ্যাঁ। তারপরে আরেকটু বড় হয়ে উদিচি করেছি, মঞ্জুরি খেলাঘর আসর ছিল। মানে আমরা যখন ছোট থেকে থাকতাম তখনও দেখতাম যে বড়রা কাজ করছে, আমাদের সিনিয়র ভাই বোন। তখন আমাদের মনেও খুব আশা জাগতো, ইস, আমি যদি একটু ওরকম ভাইয়ার মতো বা আপুর মতো ওরকম স্টেজে দাঁড়িয়ে করতে পারতাম। তখন আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম যে একটা কাজ করার জন্য। তারপর সেই আমাদের সময় যেটা বলবো যে ফুল চুরি করে যে 21-এর রাতে সেই মালা গাঁথা, তারপর ডিসেম্বর মানে একটা উদযাপন, বৈশাখ মানে উদযাপন, সব বাড়ি বাড়ি ঘুরে শাড়ি আনতো, কাপড় আনতো, তারপর সে স্টেজ সাজাতো, এবং তরমুজ, বাঙ্গি, বিভিন্ন রকম ফল, দেশীয় ফল দিয়ে আমরা যে একটা অনুষ্ঠান, তার মধ্য দিয়ে গান হচ্ছে, নাচ হচ্ছে। আমাদের ছেলেবেলাটা এরকম ছিল। এবং বিকাল হলে আমরা মাঠে চলে যেতাম, যার ছোট ভাই বোন নিয়ে চলে যেতাম, তারা একপাশে খেলতো, আমরা মানে কে যে বড়, কে যে ছেলে, কে যে মেয়ে, হাত ধরে দাঁড়িয়া বান্ধা, গোল্লা ছুট, বুড়ির চু, বুদ্ধিমন্তর, এসব খেলা খেলেছি। আসলে আমাদের সময়টা ছিল খুব রঙিন এবং উদার। এবং অসাম্প্রতিক একটা পরিবেশে আপনারা বড় হয়েছেন, এবং সেই কারণে আপনারা এখনো ইতিবাচক একটা মন নিয়ে শিল্প চর্চা করে যাচ্ছেন, এবং সেই আলোটুকু আরেকটু নিংড়ে নিতে চাই। তবে আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, সেগুলো একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব। দর্শক, আজ আমাদের অতিথি জিনিয়া ফেরদৌস একজন আবৃত্তি শিল্পী এবং উদ্যোক্তা। পাশাপাশি বলছিলাম তিনি একজন লেখক এবং উপস্থাপকও। বিভিন্ন সময় শিশুদের সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নে তিনি প্রতিষ্ঠা করেছেন থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি যেমন শিশুদের বিকাশে কাজ করছেন, ঠিক তেমনি ভাবে শিশুদের সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নে কাজ করছেন। পাশাপাশি ভিনেট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আমরা তাকে চিনি, যেটা বলছিলাম, তিনি একজন সুপরিচিত আবৃত্তি শিল্পী। ছোটবেলা থেকে আবৃত্তি এবং থিয়েটারের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। তিনি আবৃত্তি তালিম নিয়েছেন সৌম্য চৌধুরী, মোহাম্মদ শহীদ, মাহিদুল ইসলাম মাহি, রবিশঙ্কর মৈত্রী, শহীদুজ্জামান, শাওলি মিত্র, বিপ্লব বালা, এরকম আরো অনেকের কাছে। বাঁশি এবং বাঁশিওয়ালা শিরোনামে তার একটি আবৃত্তির অ্যালবামও রয়েছে। ঢাকা থিয়েটারের সাথে তিনি যুক্ত রয়েছেন প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে। একই সাথে নজরুল ইনস্টিটিউটে আবৃত্তি প্রশিক্ষক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। চলুন তার কাছে আবারও ফিরে। আর একটি পরিচয় কিন্তু বলিনি, বলুন। নাচ শিখেছেন? হ্যাঁ, আমি তো এখনো নাচি, মানে বলতে হয় না, যখন Okay. খুব মিউজিক হয় বা প্রিয় বন্ধুরা থাকে, কাছের মানুষরা থাকে, তখন নেচে ফেলি। তাহলে অন্য কোনো আয়োজন আপনার নাচও দেখবো। নিশ্চয়ই, হলে ভালোই হতো। আমি কিন্তু সেজে এসেছিলাম যে হয়তো নাচ টাচ দেখাতে বলবে। বসে বসে কোনো মুদ্রা যদি দেখানো যায়, দেখাতে পারেন, আমরা অবশ্যই দেখবো। কি বলো? একদমই তাই, আমরা আসলে দেখতে চাই। এবং আপনি থিয়েটারের মানুষ, আর থিয়েটার তো আমরা জানি যে নাচ গান সকল কিছুর একটা সমন্বয় থাকে। সত্যি। তো কখনো সুযোগ পেলে আসলে সেই অভিনয়টাও যদি দেখতে পেতাম খুবই ভালো লাগতো। আচ্ছা, আমরা গল্পে থাকি নিশ্চয়ই, আপাতত। অবশ্যই অবশ্যই। একটু বাবা মা সম্পর্কে শুনি, কারণ আমরা জানি যে তাদের মাধ্যমে, তাদের দ্বারা প্রভাবিত হয়ে আপনি বিভিন্ন শিল্প চর্চায় এসেছেন এবং আপনার পরিবারে একটি সেরকম একটা পরিবেশ ছিল। শুনি। আমার সেটা ঠিকই বলেছেন, যে আমার মা বাবা হচ্ছে একদমই উদারমনা, বলবো যে উদারমনা, এবং খুবই সামাজিকতা তারা বজায় রাখেন। সামাজিকতা করতে করতে তারা মানে আমাদেরকেও অনেক সময় অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করেছি মা বাবার এই উদারতার জন্য, যে আমাদের খাবার তারা অন্যকে দিচ্ছেন, আমরা হয়তো অর্ধেক খাচ্ছি আর কেউ হয়তো অর্ধেক খাচ্ছে, এভাবে আমরা শিখেছি। তখন হয়তো রাগ হতো বা দুঃখ হতো, আমাদের কোলে না নিয়ে হয়তো প্রতিবেশীর কোনো বাচ্চাকে কোলে নিয়েছেন, সেগুলো আমাদের মনে তখন খুব একটা জেলাসি ফিল করতাম, যে এরকম আমাদেরকে মনে হয় আদর করে না। কিন্তু পরে দিনে দিনে বুঝেছি আসলে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে হয়। এবং আমার মা হচ্ছেন একজন, বলবো যে ওই এলাকার তিনি প্রধান শিক্ষয়িত্রী, রূপদিয়া শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়, এখন রিটায়ার্ড। তো ওইটা আব্বা যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় প্রতিষ্ঠা লাভ করেছিল, আমার জন্মেরও আগে বলা যায়। এবং সেখানে হচ্ছে সেই এলাকায় নারী উন্নয়নে, নারী শিক্ষায় শুধু শিক্ষিতই নয়, তারা জীবন যাপনের যে শিক্ষা দীক্ষা সেটা কিন্তু সেই স্কুল থেকে পেয়েছেন। আমি নিজেও 2টা ক্লাসে সেখানে শিখেছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে সেই পরিবেশ, এবং তারা সেই পরিবেশটাকে এখনো বজায় রেখেছেন, যে কতটুকু তারা দিতে পারেন বা সমাজকে তাদের হেল্পের মাধ্যমে, তাদের সহযোগিতার মাধ্যমে সমাজটাকে কিভাবে একটু এগিয়ে নেওয়া যায় বা ভালো রাখা যায়, সেটা তারা চেষ্টা করেন। তো আর আমার আম্মার কথা বলি, তিনি একজন রাইটারও, ওইভাবে এলোমেলো লেখেন আর কি, ওইভাবে হয়তো বই আকারে তার হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় তার লেখা গেছে, তার চিন্তা ভাবনা, সমাজ চিন্তাগুলো গেছে। তো আর আব্বা ছিলেন মুক্তিযোদ্ধা। 1971 সালে ফ্রিডম মার্চ অর্গানাইজেশন নামে কলকাতায় একটা মুক্তিযোদ্ধাদের সংগঠন ছিল, তারা মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। তো সেই খানে বাবা হচ্ছে সেক্রেটারি ছিলেন। হ্যাঁ, তো সেখানে আমি আসলে ওই যে দেশাত্মবোধটা একদম বাবা মার কাছ থেকেই পেয়েছি, এবং বলা যায় যে কিভাবে দেশকে, মানুষকে ভালোবাসতে হয় তাদের কাছ থেকেই শিখেছি। একদমই তাই, সেই চেতনাকে এখনো লালন করে চলছেন। তো এর পাশাপাশি ছোটবেলায় তো নিশ্চয়ই আরো কিছু স্বপ্ন দেখেছিলেন, যে বড় হয়ে এটা হতে চাই, এটা করতে চাই। কি স্বপ্ন দেখতেন? আমার আম্মা চাইতেন যে আমি ডক্টর হই বা এরকম কিছু, কিন্তু আমি ওই যে বইয়ের নিচে যেরকম সবাই লেখে, কবিতা লিখতাম, ছড়া লিখতাম, তো এগুলো দেখে উনি আবার ছিঁড়ে ফেলে ভাবতো যে বেশি ভাবুক হয়ে যাবে। ওনারা যেহেতু একটু মানে ভাবুক টাইপের, হয় আমি ওরকম হলে হয়তো জীবন যাপনে কি হবে, তার মানে কি চাকরি পাবে কিনা, সেই জন্য তারা হয়তো চিন্তিত হয়ে এটা করতেন। তো আমি অনেক গল্প পড়তাম, এগুলো লেখালেখি করতাম, এবং আমার লেখা আমার বন্ধু বান্ধবী তাদেরও পত্রিকায় ছাপা হতো, আমি লিখে দিতাম তাদেরকে। মানে আমি চাইলে লিখতে পারতাম, সেটা কি হতো জানি না, ছন্দবদ্ধ বা অছন্দের হতো, কিন্তু সেটা একটা কিছু দাঁড়াতো, আমি জানতাম যে আমি একটা লিখে দিতে পারবো। ওরাও বুঝতো, ওরা বলতো আমাদের লিখে দে। তো এভাবেই লিখে দিতাম। এবং স্কুল জীবনে আমি নজরুলের উপর একটা প্রবন্ধ লিখেছিলাম, সেটাতে আমি পুরস্কার পেয়েছিলাম, স্কলারশিপ পেয়েছিলাম। ইসলামী ফাউন্ডেশন থেকে দিয়েছিল, ওটা একটা সার্ভে করেছিল তারা। তো
এরকম কিছু কিছু অ্যাচিভমেন্ট আছে। তখন আমার মানে লেখার দিকে যাওয়ার ক্ষেত্রে এগুলো আমাকে খুব মানে অনুপ্রেরণা দিয়েছে আমি বলবো। এবং আমরা যখন খেলাঘর করতাম তখন এই যে সমু চৌধুরী, তারপরে শহীদ ভাই, শেখর দা, সমু চৌধুরী, হ্যাঁ অভিনেতা সমু চৌধুরী, আচ্ছা। ওনারা অভিনয় করতেন। তখন আমাদেরকে ওনারা শেখাতেন যে যখন আমি এমন মজার বিষয় আছে, আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পরীক্ষা দিব তখন আমি বললাম যে সমু ভাইকে বললাম যে আমাকে একটু শিখিয়ে দেন, কিছু তো অভিনয় দেখাতে হবে। তো তখন সমু ভাই আবার ব্যস্ত ছিলেন, তখন শহীদ ভাই এখন নাই, প্রয়াত, তার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা। তো শহীদ ভাই আমাকে কিছু স্ক্রিপ্ট করে দিলেন এবং আমাকে চর্চা করালেন। তো তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আসলে। তারপরে সাগর ভাই আছেন, মঞ্জুরি খেলাঘর আসরের সেক্রেটারি, অনেকেই ছিলেন যে যারা আমাদের পথটা গড়ে দিয়েছেন এবং আমরা তাদের সেই দেখানো পথেই চলছি। বলা যায় যে ওই সময়ের যে শিক্ষাটা এটাই কাজে লাগছে। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশিক্ষক আসতেন, যেমন শাওলি মিত্রর কথা আমি বলবো, বিপ্লব বালা, তারা আসতেন, বিভিন্ন নাট্য অভিনেতা, ডিরেক্টর তারা আসতেন, তারা আমাদের ওয়ার্কশপ করাতেন এবং সেখান থেকে বিদেশি অনেক ডিরেক্টরও আসতেন। জোয়ান জনসন নামে ছিলেন একজন, আরো কয়েকজন ছিলেন। তাদের কাছে আমরা শিল্পকলায় প্রশিক্ষণ নিয়েছি এবং বেছে বেছে থিয়েটার থেকে হয়তো পাঁচজন করে এক একটা দল থেকে পাঠাচ্ছে। তো সেভাবে আমরা চর্চা করেছি এবং আমি কি একটু কি বলবো, শেখার জন্য আমার আগ্রহ খুব থাকে। তো দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি যখন পড়তাম ক্লাস শেষে আমি চলে আসতাম ঢাকা। ওই যে বললেন যে নাচ, ছায়ানটে নাচ শিখেছি শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং অবশ্য শেষ করতে পারিনি। আবার আমার ম্যাডাম, তিনি সুমা মুমতাজ, তার মা পথিতযশা নৃত্যশিল্পী আলপনা মুমতাজ, তার কাছে কথাকলিতে শিখেছি। তো সারাদিন এরকম মানে ব্যাগ নিয়ে এরকম, তারপর ঢাকা থিয়েটার করতাম, ওখানে তো রিহার্সেল থাকতোই। তো মানে নানামুখী কর্মকাণ্ডের সাথে আপনি হ্যাঁ যুক্ত সত্যি ছিলেন। তাই। তবে যদি একটিকে বেছে নেওয়ার কথা বলে, ছোটবেলা থেকে আপনি কি হতে চেয়েছিলেন? আমার আসলে কি বলবো, আমার স্টেজটা খুব ভালো লাগে, স্ক্রিনও ভালো লাগে। আমার কাছে ফিল্মটাকে মনে হয় সবচেয়ে বেশি কার্যকরী একটা জায়গা। মানে ছোটবেলা নায়িকা হতে চেয়েছিলেন? নায়িকা কি না বলবো বুঝি না। নায়িকাদের দেখতাম, তাদের মতো ফুল গুছতাম কানে। আবার এই যে রাজ্জাক, সেই পাগলা রাজা, আমাদের ছোটবেলায় সে ঘাসটা ই করে পাগলা রাজা যে এরকম করে, তখন জেন্ডারটা ঠিক ছিল না, অভিনয় করছে একজন, ওটাই দেখছি। হ্যাঁ, তো এগুলো তো মনে থাকে, সবাই এক সময় নায়িকা হতে চায়, নায়ক কোন হতে চায়। নায়িকার মতো হতে চেয়েছিলেন? কবরী, ববিতা? আমি ববিতা, আমার হচ্ছে ড্রিম গার্ল। আমারও। হ্যাঁ, আমি ববিতাকে এখনো পেলে মনে হয় যে কি যে মানে তার পা ছুঁয়ে থাকবো না, হাত ধরে থাকবো, আমি বুঝি না। মানে আমি খুবই তাকে ভালোবাসি। সব ছেলে স্বপ্ন নায়িকা সে ববিতা। হ্যাঁ, সে মানে আমার কাছে মনে হয় যে এই আমাদের ছোট দেশে ববিতার মতো একজন অ্যাক্ট্রেস জন্ম নিয়েছিলেন। আরো অনেকেই আছেন গুণী শিল্পী, তবে উনি যেহেতু ক্লিক করতে পেরেছিলেন আমি বলবো অবশ্যই। এবং তাকে যে সত্যজিৎ রায়ের ছবিতে এত বড় একটা চান্স পেলেন। তারপর আমাদের দেশে যে বরেণ্য আমজাদ হোসেন, হ্যাঁ, সুন্দরী সিনেমাটা, এবং এখনো কিন্তু তাদের ওই সিনেমাগুলো আমাদের এই প্রজন্মও কিন্তু দেখে, গান শোনে। আমি খুব অভিভূত হয়েছি, কারণ কিছুদিন আগে আমি একটা ইয়ের সাথে কাজ করি, একটা প্রতিষ্ঠান নয়েজ এন্টারটেইনমেন্ট। তো সেখানে তারা কিছু কন্টেন্ট বানায়, এখন তো কন্টেন্ট বেসই কাজ হয় বেশি। তো তারা ফিল্মের উপর কিছু কাজ করছে। তো আমি একটা ফিল্মের মানে রিভিউ করেছি, বা ববিতা যে তোমার প্রিয় অ্যাক্ট্রেস, তার সম্পর্কে বলেছি। তো আমি একদিন যাচ্ছি বাসার বাইরে, তখন আমার দারোয়ানটা বলছে, ম্যাডাম আপনার ইন্টারভিউটা দেখছি সিনেমার। তা আমি হঠাৎ করে বুঝতে পারিনি। পরে আমাকে উনি বলল, যে যিনি ডিরেক্টর ছিলেন এই নয়েজের, তো উনি বললো যে আপা আপনার তো অনেকগুলো ভিউ হয়েছে এটাই। হ্যাঁ, তখন আমি বুঝলাম যে ওটা ওই ছেলেটা একদম বাচ্চা ছেলে, মানে 20 বছরের কম বয়স, সে দেখেছে। মানে তাহলে সিনেমা আমাদের মনে আসলে অনেক 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 বেশি আবেদন জায়গায়। আপনার এত বর্ণিল সব গল্প শুনছি, খুবই ভালো লাগছে। এবারে একটু জানতে চাই যে নাটক ও নাট্যতত্ত্ব এই বিষয়ে পড়াশোনা করবেন, এই সিদ্ধান্তটা কবে বা কিভাবে নিলেন? তখন তো আমরা ওই যে বাচ্চার মতো থাকতাম, মুরগির বাচ্চা যেমন থাকে। মানে এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি আধুনিক বলবো, অনেক বেশি স্বাধীনতা উপভোগ করে, এবং এটা হ্যাঁ আমরা খোয়ারে থাকতাম। তো সে খোয়ারটা অনেক মায়াবী ছিল। তখন যদিও বিদ্রোহী ছিলাম যে কেন এত বন্ধন, কেন এত অত্যাচার। হ্যাঁ,
তো নাট্যতত্ত্বে পড়ার জন্য আমি বলবো আমার একজন দুলাভাই আছেন, প্রফেসর, বাংলার প্রফেসর আফসার ভাই। তো তিনি কলেজ, যশোর কলেজ, এখন রিটায়ার্ড। তো তিনি এটার জন্য অনেকটাই কাজ করেছেন। তারপর আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডক্টর সেলিম আলদিন স্যার, তারপর বাংলা বিভাগের আমাদের একজন স্বনামধন্য শিক্ষিকা ছিলেন, তিনিও প্রয়াত হয়েছেন। তো তাদের বই পড়া দেখে এবং শুনে একটা বিমুগ্ধ একটা ব্যাপার থাকে। আর আমি হচ্ছে বিজ্ঞানের ছাত্রী ছিলাম, সবকিছু একদম মানে ইলেকট্রিক, ম্যাথমেটিক্স সবকিছু পড়েছি, কিন্তু মন দিয়ে পড়তে পারিনি, অনেক কঠিন লাগতো। ঠিক আছে, তো আমি পরীক্ষা দিয়েছিলাম, ফার্মাসিতে পরীক্ষা দিয়েছিলাম, যে দেখি এত কঠিন, এত কঠিন, মানে যে ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য যেটা হয়। তো ওরা কঠিন দেয়নি, আমি ছিলাম মানে মূর্খ। আপনার শিল্পের দিকে মন ছিল। হ্যাঁ, তো এটা আর আসলে আমাদের মফস্বলে যে স্ট্যান্ডার্ড, এবং ইংলিশেও সেম, ঢাকা ভার্সিটিতে ইংরেজিতে পরীক্ষা দিতে যেয়ে দেখি দাঁত ভেঙে যাচ্ছে, এত টাফ ইংলিশ। আমরা জীবনে সেই অ্যাকসেন্ট, সেই শব্দগুলো পড়ি নাই, মানে এমন শব্দে তারা কোশ্চেন করেছেন। মানে আমাদের যেসব ওই যে দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ঠিক আছে, হ্যাঁ, 4 legs এইসব পড়ে টড়ে। আর আমরা ভাবতাম, আমি বিশেষ করে ভাবতাম আমি অনেক ভালো ইংলিশ জানি, হ্যাঁ, কারণ ইংলিশে স্যারদের সামনে বলতে পারতাম কিছু, স্যাররাও খুব প্রাউড ফিল করতেন, যে সেই জন্য আমি ভাবতাম যে না, ইংলিশটা মোটামুটি আমার হয়ে যাবে। আর যেহেতু সাহিত্য বিষয়ে পড়তাম, কিন্তু পরীক্ষা দিতে যেয়ে দেখি আমার জানা ইংরেজি আর এই আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, পরবর্তীতে ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে পরীক্ষা দিয়েছিলাম, ভাগ্য ভালো, ওইটা যেহেতু আমার ভালোবাসার একটা বিভাগ, তো ওখানে পরীক্ষা দিয়ে রিটেনে টিকলাম। ওখানে আবার 10 মার্কসের ভাইবা পরীক্ষা দিতে হয়, তো সেটাও একটা টেনশন। ওই যে ওগুলো চর্চা করেছি 1 মাস ধরে, এবং আমি কলেজে বিকমে ভর্তি হয়েছিলাম যশোর। তারপরে ওরা বললো যে তুমি তো চান্স পেলে চলে যাবে ঢাকায়। আমি দেখি চান্স পাই কিনা। পরে সত্যি সত্যি ড্রামাটিক্সে যখন আমি টিকলাম, তখন তো মানে এক লাফে চলে আসলাম। তখন আমার আত্মীয় স্বজন 2-1 বলেছিল যে এইটা করে ফিউচার কি হবে, ড্রামায় পড়াচ্ছ মেয়েকে, আবার ঢাকায় পাঠাচ্ছ ড্রামা পড়াতে। হ্যাঁ, তো আমার আম্মা আব্বা পড়িয়েছিলেন, আমি কৃতজ্ঞ তাদের জন্যে। এবং সত্যি আমাদের কাছে জীবনের একটা কি শিখেছি জানি না, তবে ড্রামা এন্ড ড্রামাটিক্সে পড়ে অনেক আনন্দ পেয়েছি। এখানে দুটি ব্যাপার বলবো, কারণ হয় না যে আমাদের যেসব ব্যাপারে আগ্রহ কিংবা যেটা নিয়ে আমরা পড়তে চাই, আমরা অনেকে কিন্তু আমাদের এই বাংলাদেশে আমরা সেটা পারি না, দেখা যাচ্ছে জোর করে আমাকে একটা পড়াশোনা করতে হয়। সেক্ষেত্রে আপনি ভাগ্যবতী। পাশাপাশি আমরা যেটা পড়তে চাই, পরিবার অনেক ক্ষেত্রে সমর্থন করে না, আপনাকে সেক্ষেত্রে বাবা মা সমর্থন দিয়েছিল, সেক্ষেত্রে আপনি বেশ লাকি বলবো। হ্যাঁ, অনেক। আমরা আপনার কাছ থেকে আরেকটি কবিতা শুনতে চাই, তারপর আবার গল্পে। নিশ্চয়ই, যেহেতু হাতে বই আছে আপনার। হ্যাঁ হ্যাঁ, হাতে বই আছে, বই একটু পর পর কেন জানি টেনে নিই বইগুলো। হ্যাঁ, আমরা কি কাজলা দিদি শুনতে পারি? কারণ আপনার একটা কবিতা আবৃত্তি শুনেছিলাম, কাজলা দিদি। হতে পারে। কাজলা দিদি আমার খুব প্রিয় কবিতার একটা, যে ছোটবেলা থেকেই পড়েছি, কিন্তু এখনো মনে হয় প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে মনে হয় কিছু একটা শিখছি নতুন করে। বাহ, শুনি। হ্যাঁ, যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদিটা আমি শোনাচ্ছি তাহলে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে কেন মার দিদিকে না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে, তৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই।
বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপের ছাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত্রি হলো, মাগো আমার কাজলা দিদি কই। কি সুন্দর আবেগ আপনার চোখেই, আপনার অশ্রুসিক্ত নয়ন বলে দিচ্ছে যে আপনি কবিতাকে কিংবা কাব্যকে কতটা ধারণ করেন। এই কবিতাটা আসলে সেরকমই, যদি কেউ একা একা পড়ে, কোলাহল মুক্ত পরিবেশে নিজের মধ্যে দিয়ে পড়ে, সে কিন্তু দেখতে পারবে কাজলা দিদি এখানে মানে এমন রূপক একটা অর্থে। রূপক, এমন একটা অভিব্যক্তি দেয় আমাদের নারী পুরুষ নির্বিশেষে, যে দিদি, সবারই তো একটা দিদি থাকে বেশিরভাগ, আর দিদি না থাকলেও প্রতিবেশী থাকে, একটা বোনের মতো চোখে দেখে। সেই বোনটা যখন বিয়ে হয়ে যায়, বা এখানে তো মৃত কাজলা দিদি, তখন কিন্তু সেই আদর, সেই স্নেহটা তাকে অনেক পোড়ায়, সে হয়তো বলতে পারে না, কিন্তু এই ব্যথাটা আসলে মানে কি বলবো, দিনে দিনে আরো বেশি গভীর হয়। একদমই তাই। এভাবেই আসলে কবিতা আমাদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক বলেই আমরা কবিতাকে ভালোবাসতে চাই। এবারে আবারও সেই নাট্যতত্ত্ব বিভাগের কথা যদি একটু জানতে চাই, যে সেই সময়টা যখন পড়তেন, আপনি বলছিলেন সেলিম আল দীন স্যার এবং আরো অনেক গুণীজনের সান্নিধ্য তো পেয়েছেন, তো সেই সময়কার কিছু মজার অভিজ্ঞতা যদি জানতে চাই, যে আপনারা কোনো নাটক মঞ্চস্থ করেছেন, সেগুলোর মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ, অনেক মজার অভিজ্ঞতা আছে আসলে। তার মধ্যে একটা হচ্ছে, আমাদের অনার্সে ছিল একটি নাটক। সেই নাটকটা হচ্ছে সধবার একাদশী। তো আবার আমি নিজে ডিরেকশন দিয়েছিলাম, তপস্বী ও তরঙ্গিনী। আচ্ছা। তো সেই নাটকটিতে ছিল পুরাতন যেহেতু কাহিনী, ওখানে কিন্তু অনেক স্ল্যাং ইউজ হতো, হ্যাঁ, এবং অনেক বারাঙ্গনা, মানে একজন পতিতা নারী হচ্ছে প্রধানতম চরিত্র ছিল। তো স্যার ডিরেকশন দিচ্ছিলেন, ডক্টর সেলিম আল দীন স্যার, নাট্যাচার্য। তো তিনি বলছিলেন, আমি যেহেতু মেন কাস্টে ছিলাম, আমাকে বলছিল ঢুকেই তুই একটা চোখ মারবি, চোখ মেরে একটা ইয়ে করবি, যেহেতু আমি বারাঙ্কনা, কিন্তু আমরা তখন মফস্বল থেকে এসেছি, যদিও পারফরমেন্স করি ইয়ে করি, কিন্তু এই ধরনের ক্যারেক্টার আসলে আমাদের রপ্ত করা ছিল না। এবং সেখানে একটা দিয়েছিলাম স্যারের কথা মতো, কিন্তু আসলে সেই যে মন থেকে দেওয়া, যে ওইটা দিনে দিনে বুঝেছি যে ওই জিনিসটা রপ্ত করতে আরো অনেক কিছু ক্যারেক্টার আমার মানে সার্ভে করা উচিত ছিল, সেখানে আমার কাজ করা উচিত ছিল, যেটা আমি করিনি বলে আমার কাছে অনেক টাফ লাগছিল, বা আমার কাছে অনেকটা শাই ফিল করছিলাম। যে টিচাররা আছে, অনুজরা সামনে দেখতো, ওরা যে আমাদের রুম ছিল পরীক্ষণ হলটা, তো ওরা বসে আছে, তো সবার সামনে আমি একটু চোখ মেরে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি শুরু করব, সেটা আমার জন্য খুব একটা টাফ ছিল। তখন আমি, বোঝা যায় যে তখন আমি মানে অ্যাক্ট্রেস পারফর্মার হতে পারিনি, মানে আমার এখন মনে হয় যে শুরুতে। পরবর্তীতে আমরা যখন অনেক এক্সারসাইজের মধ্য দিয়ে, তখন আমাদের ঘাড়ে তুলে নিত একজন, ওই যে বারকার সাহেব আসলেন, তখন আমাদের বলতো যে তোমরা একটা 0 পয়েন্ট আছে আমাদের বডিতে, হ্যাঁ, ওই জায়গাটা দিয়ে পিঠে, যদি অনেক মোটা ও কেউ হয় তাও কিন্তু তুমি তুলতে পারবে কাঁধে, তোমার মানে পেছনে, তুমি তো কোনো ইয়ে হবে না। যেমন পানির মধ্যে গেলে একটা শূন্যতা তৈরি হয়, ওখানে কোনো ওয়েট থাকে না, তেমন মানুষের মধ্যে ভর বিন্দু থাকে একটা। এটা জেনেছি অনেক কিছু, তো আমাদের যে ঘাড়ে আমরাও নিতাম, কেউ আমাদের ঘাড়ে নিচ্ছে। তো এই যে একটা, তারপরে থিয়েটার গেমগুলো, একজন আরেকজন ট্রাস্ট গেম, যেগুলো একদম চোখ বন্ধ করে পিছন ফিরে পড়ে যাওয়া, আমাকে ধরবে, মানে আমি পুরাই সমর্পণ করছি মঞ্চে, সেখানে আমার মাথা ফাটলো কিনা এসব ভাবলে হবে না। তো অনেক চ্যালেঞ্জ নিতে হয়, যেমন বাগধারা, বাগবিধি, আমাদের উচ্চারণের ক্লাস হতো, তেমন বডির ল্যাঙ্গুয়েজের ক্লাস হতো, থিয়েটার গেমের ক্লাস হতো, এবং আরও অনেক কিছু ক্লাস হতো, যেটা আমরা খুব এনজয় করতাম। তারপর সেলিম আল দীন স্যার, আমরা যখন ক্লাস, মানে আমি যখন উত্তীর্ণ হলাম, ভর্তি হতে গেলাম, তখন সোমা মমতাজকে বললাম যে ম্যাডাম, মেডিকেল সেন্টারটা কোথায়, মানে আমাকে বলছে মেডিকেল সেন্টার থেকে ফিটনেসের কাগজ নিয়ে আসতে। তো আমি বললাম কোথায়, বলে কি খুঁজে নাও। হ্যাঁ, তখন তো আমি নতুন যশোর থেকে আসছি, বাক্সপেটরা নিয়ে, কি একটা একদম কুয়াশাচ্ছন্ন ইয়েতে আমরা দুই বান্ধবী হই হই করে আসছি, মানে সে একটা দৃশ্য, এটা একটা ফিল্মের একটা মানে চিত্রপট হতে পারে। তারপর সেখানে যেয়ে, তারপর সেলিম আল দীন স্যারের সাথে তো ঝগড়া, স্যার আমাকে আপনি একদম শেষে দিয়ে দিলেন, মানে কি মেয়েদের 5টা মেয়ে মাত্র অংশ নিয়েছে, তখন তো সিট কম ছিল, আর আমি যাকে শিখিয়েছি সে হয়েছে 2 নম্বরে চান্স পেয়েছে, মানে সেকেন্ড হয়েছে, আর আমি হয়েছি 5th। তো নিশ্চয়ই তার যোগ্যতা আছে, সে হয়তো অনেক জায়গাতে, কিন্তু আমি ওখানে যে শুরু করেছি, স্যার আমাকে 5th করে দিলেন, আমি ওকে শিখিয়েছি রাতভর,
10 মাস পরে বলে তোমার মধ্যে আনন্দ বোধের অভাব আছে, এটা তোমার ভবিষ্যতের জন্য অন্তরায়। তো আসলে সেদিন কত বাচ্চা ছিলাম, মানে যে মানে এরকম একজন গুরুর সাথে আমি ডিবেট করছি আর গুরু আমাকে এভাবে বললেন, ভৎসনা করলেন। তবে আমি যেদিন সবচেয়ে এই কথাটা আমি বলতে চাই, আমি যেদিন নেমে আসছিলাম আমার সমাপনী অনুষ্ঠান শেষে, স্যার উপরে দাঁড়িয়েছিলেন। স্যার শুনলেন যে আমি বিয়ে শাদী করব, পারফরমেন্স থেকে হয়তো কিছু দূরিয়ে হবে, তো স্যার বলছিলেন যে তুই একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিস, আমি আর কখনো কাউকে পছন্দ করে ভর্তি করব না। মানে এইটা স্যারের আক্ষেপ, একজন গুরুর আক্ষেপ। আমার কাছে মনে হয়েছিল, জানেন, ওই যে আমি বললাম না যে আমার কাছে খুব উপভোগ করি, তখন মনে হয়েছিল মাস্টার্স পরীক্ষা দিয়েছি, এখন বিয়ে করতে হবে, খুব ভালো হবে, বিয়ে করলে খুব মজা হবে। মজা হয়েছিল পরে? কিছু তো মজা পেয়েছি, ওই যে জো খায়া ও পোস্তায় যোগ না, দিল্লি কা লাড্ডু। হ্যাঁ, এখন মনে হয় যে না করলেই ভালো হতো, পুরোদস্ত শিল্পী হয়ে যেতাম, কোনো পিছু টান থাকতো না। হ্যাঁ, আসলে সবকিছুরই তো আলো আছে, আধার আছে, দিন আছে, রাত আছে। তবে স্যার যেটি বলছিলেন সেটি যেমন সত্যি, পাশাপাশি আপনার সাথে যে গল্পগুলো হয়েছে, যে মুহূর্তগুলো তৈরি হয়েছিল, সেগুলো যে এখন আপনি স্মরণ করছেন, সেজন্য হয়তো সেই দিনগুলো তৈরি হয়েছিল। আসলে কিছু কিছু মুহূর্ত তৈরি হয় ভবিষ্যতে রোমন্থন করবার জন্য। আসলে আমরা কি আপনার কাছ থেকে আরেকটি কবিতা শুনতে পারি? আরেকটি কবিতা, আমি জীবনানন্দ দাশের খুব ছোট একটি কবিতা, আমার খুব প্রিয় কবিতা, এটা আমি প্রায়ই পড়ি। হাই চিল কবিতাটি, যেহেতু একটু নস্টালজিক হয়ে গেলাম, ফেলে আসা দিনগুলোর কথা বলছিলাম। হাই চিল, জীবনানন্দ দাশ। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতন তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে রূপ নিয়ে চলে গেছে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে। এবং প্রতিটি কবিতা আপনি যখন পড়ছেন, এত দরদ দিয়ে পড়ছেন, আপনার মুখের অভিব্যক্তি দেখে আসলে বোঝা যাচ্ছে যে কতটা কবিতাকে আপনি ধারণ করেন। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে, যেন ধারণ করেই বাকি সময়টা পার করতে পারি। অবশ্যই। এবং কবিতার অ্যালবাম আপনার প্রকাশিত হয়েছে রুমান জানাচ্ছিল, সেটি কবে? সেটি বেশ আগে, 5-7 বছর তো অবশ্যই হয়ে গেছে। তখন আসলে আমরা যখন এই অ্যালবামটা করতে গেলাম, তখন আমার এটা একটা যৌথ অ্যালবাম। সিরাজুর রহমান ভাইয়া, উনি সচিব ছিলেন, তো মেনলি ওনারই উদ্যোগে এটা করলাম। পরবর্তীতে আমরা ভেবেছিলাম আরো কিছু অ্যালবাম করব, বা সোলো অ্যালবামের জন্যও কিছু প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তো এই যে এখন অনলাইনের সময়, আর অ্যালবামের সেই যুক্তিযুক্ততা নেই সেভাবে। অনলাইনে কি কিছু করা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই অনলাইনেই তো এখন নিঃশ্বাস বলা যায়, কারণ অনলাইনটা আসলে যেমন একটা প্রযুক্তির একটা সুফল আমি বলবো, দ্বার খুলে দিয়েছে। মানে অনেক সময় আমার কিছু, মানে সবাই বেশি সুরিদ, আবার কিছু আছে কি বলবো কুরিদ। এরা যেমন অনেক সময় উপহাস করে দু একজন বলে যে আপনি তো এখন টেলিভিশনে আর এখন বেশি একটা কাজ পান না, এরকম এরকম অনেক সময় বলে, বা আপনাকে দেখি না, আবার অনেকে দেখতেও চান সেভাবে বলেন। তো আমি তাদেরকে বলি যে অনলাইন আমাদেরকে সেই দ্বারটা খুলে দিয়েছে। যেমন এই যে আমি থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশনের কথা বলি, যে যখন করোনা হলো ওই সময়টা কিন্তু আমাদের সবকিছু ক্লোজ হয়ে গেল, সেভাবে আমি কাজ করতে পারিনি, কেউ কাজ করতে পারিনি সেভাবে। তো তখন কিন্তু আমি দুটো মানে বাইরের সাথে কাজ করতাম, কিছু দেশের সাথে, এবং করতাম কি এখান থেকে অনুষ্ঠান শুট করে আমি পাঠিয়ে দিতাম অনলাইনে, ওখান থেকে ওরা গান কবিতা শুট করে আবার ওরা মিক্স করে মিউজিশিয়ান দিয়ে সেগুলো আবার পাঠিয়ে দিত, এবং সেটা আমি টিকিট শো করেছিলাম কয়েকটা। এটা আমার কাছে খুব ভালো লেগেছিল, মানে ওই দমবন্ধ করার সময় যে আমরা বাসা থেকে বের হতে পারি না, তারপরে কিছু কাজ করতে পেরেছি। এবং এখনো যেমন বললাম যে দক্ষিণা, তারপর থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশন, তারপর নয়েজ এন্টারটেনমেন্ট, এগুলোতে আমরা কাজ করি, এবং মাঝে মাঝে কখনো ভয়েসের কাজ করি, গল্প পাঠ এগুলো করি, শ্রুতি নাটক, তারপরে মাঝে মাঝে কবিতা,
তারপরে বিভিন্ন অ্যাক্টিং, রম্য গল্প নিয়ে এসব কাজ করছি। তো আমার কাছে খুবই এগুলো মানে আমি মনে করি যে একটা কাজ হচ্ছে এবং সবাই কিন্তু উপকৃত হচ্ছে এটা দিয়ে। বাহ। যদি জানতে চাই আপনার প্রিয় আবৃত্তি শিল্পী কে? সেটা তো খুব ডিফিকাল্ট হবে। শাওনি মিত্রের নাম বলবো, জয়ন্তদার নাম বলবো, মাই ভাইও অনেক ভালো আমার পছন্দের একজন আবৃত্তিকার। তারপর আরেকজন আছেন আহকামুল্লাহ ভাই, খুব গমগমে গলা। আসলে কি মানে সবার গলায় কিন্তু সব কবিতা আবার খুব ভালো লাগে না আমার কাছে। কিছু কিছু আছে গমগমে গলায়, সেগুলো দেশাত্মবোধ বা বিদ্রোহের কবিতাগুলো খুব ভাল লাগে, হ্যাঁ, বা নস্টালজিক কিছু বিষয় সেগুলো ভাল লাগে। আবার কিছু আছে খুব মিষ্টি গলা, রোমান্টিক গলা বা রোমান্টিক কবিতাগুলো ভাল লাগে, হ্যাঁ, চটুল কবিতাগুলো ভাল লাগে, এরকম আর কি। মানে যদি কারো গলায় সবকিছু মিলন ঘটে তাহলে সেই গলাটা অসাধারণ হয়ে যায়। আমরা আপনার কাছ থেকে কবিতা শুনতে চাই অনেক, হাতে যেহেতু কবিতার বই নেওয়া হ্যাঁ, আছে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। এখন আমি আমার লেখা, অধমের লেখা একটা কবিতা আমি, আর এই বই অধম বলছেন কেন? উত্তম হতে চাই। আমাদের যাইও জলের ঘাটে, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে দক্ষিণা, আমার যে প্রকাশনা, খুব নতুন শিশু প্রকাশক আমি। তো এটা থেকে বই বের হয়েছে, প্রেমের কবিতা সংকলন, এবং এখানে আমার একটা কবিতা সংযুক্ত আছে এবং আরেকটা পরে আমি শোনাবো দিজ কানাইয়ের কবিতা মুহু, আমার খুব প্রিয়, সেখানে অংশবিশেষ। তো আমি কঙ্কাবতী প্রেম কবিতাটা শোনাচ্ছি আমার লেখা। চমৎকার, শুনি আমরা। দক্ষিণের জানালা দিয়ে দেখলাম তোমার চলে যাওয়া, তখন বৃষ্টি ছিল না, তবু আমার চোখের বন্যা অন্ধ করেছিল দৃষ্টি। এই পাথরের স্তম্ভগুলো তোমার মতো সাহসী সংসপ্ত, সুন্দর কেমন জানো দর্শনের আভিজাত্যে, সুন্দর কেমন জানো দর্শনের আভিজাত্যে, কিংবা দীর্ঘাঙ্গ আয়ত চোখ, ঝাঁকড়া চুলে, মেপে দেখিনি দাড়িপাল্লা গজ ফিতায়, চোখের তারায় তোমার উজ্জ্বলতার প্রতিফলন দেখেছিলাম, অধরে মৃদু হাসির অমিয় রাজদর্শন, গভীর ঘন চুলে পূব আকাশের মেঘের চঞ্চল ছায়া। আমি কি যে মায়ায় তোমায় আঁকড়ে ধরেছি, দূর থেকে কাছে আসতে কেন যে এত ভালো লেগেছিল, তোমার হাত ধরেছিলাম মুহূর্তের জন্যে, ঠিক কোন কারণে তা বুঝিনি, বুঝতেও চাই না, শুধু প্রার্থনা করি ভালো থেকো তুমি, ফিরে আসবে জানি একদিন, দেখবে পাথর হয়ে এখানেই অপেক্ষা করছি। মানবী নয়, নিরেট মূর্তি হলে কেউ বুঝবে না নীরব কান্না, অন্য কেউ স্পর্শ করলে শরীর মন নিশ্চল থাকবে, শুধু তুমি। তুমি তাকালে কি এক ভীষণ অলৌকিক ঝড় মূর্তির অবয়ব ভেঙে খুব কাছাকাছি, তোমার বাহু ডোরে ঘুমুঘরে কঙ্কাবতীর সাথে তুমিও তো তখন সারা রাত জাগবে। বাহ, চমৎকার চমৎকার। আপনার কটি বই বেরিয়েছে? আমার বই বেরিয়েছে শিশুদের জন্য, আমার বই আছে, গল্পের বই 2টি, আর হচ্ছে কবিতার বই 2-3টে আছে, আর অনেকের সাথে বই কিছু আছে। আসলে লেখা তো মানে লিখেছি ছোটবেলা থেকে, কিন্তু সংকলিত ভাবে মনে হয় কয়েক বছর। আর যদি জানতে চাই কবিতা কটি লিখেছেন এই জীবনে? সেটা কি আর বলা যায়, হাজার কয়েক হাজার অতিক্রম করেছে। আমার তো ওই যে ডায়েরি বই ধরে এক একজন নিয়ে যেত, হ্যাঁ, সেগুলো কবিতা না, সেগুলো মনের একটা ভালোবাসা, মনের বলবো কলি, ফুল ফোটার আগে যে কলি বৃন্ত থেকে, সেটা। সেই কলিদের নিয়ে একটু জানতে চাই। আপনি শিশুদের নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এবং আপনি বলছিলেন শিশুদের জন্য গল্পের বই লিখেছেন, কবিতা লিখেছেন। তো শিশুদের নিয়ে যে কাজ করবেন, শিশুদের বিকাশ, মানসিক বিকাশের জন্য কাজ করবেন, এই ভাবনাটা শুরুতে কিভাবে এসেছিল? শিশুদেরকে আমি যেমন আমার নিজের মতো করেই ভালোবাসি, সবার মতো, কারণ শিশুরা আসলে একদম কি বলবো, একটা পাত্রের অবয়ব না পাওয়া একটা নরম কুসুমিত একটা আমাদের ভালোবাসা, আমাদের স্নেহ পরিচর্যায় সেটা গাছের মতো বেড়ে উঠবে।
আমাদের ঘর হোক, ঘরের আমার শিশু হোক বা আমার প্রতিবেশী হোক, আমরা সেখান থেকে যত্নবান হব। এবং আমাদের যখন সুযোগ হয়েছে, ঢাকায় থাকি, এখানে অনেক সাংগঠনিক মানুষ থাকেন, কিছু মানুষ সমমনা নিয়ে থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশন যাত্রা শুরু করেছিল এবং সেখানে শুরুতে শিশুরা কাজ করেছে। শিশুরা বিভিন্ন রূপকথার নাটক করেছে, তারপরে রবীন্দ্র নজরুল জয়ন্তী করেছে, বিভিন্ন ফোক ঘরানার কাজ করেছে। তো সেখানে বড়রাও কাজ করেছে পরবর্তীতে। তো শিশুদেরকে নিয়ে কেন, কারণ শিশুরা খুব নিঃসঙ্গ। আমি বলবো যে এই যান্ত্রিক যুগে বাবা মা চাকরিতে চলে যান বা সেলফোনে বিনা কারণেই হয়তো অনেক সময় ব্যস্ত থাকেন, আবার কারণেও থাকেন। তো তারা হয়ে যায় কি, মানে সঙ্গশূন্য, তাদের মাঠ নাই, তাদের কারোর সাথে মিশতেও দেয় না। মানে আমরা যেমন উদার পরিবেশে বড় হয়েছি, এখনকার মা বাবারা শঙ্কিত থাকেন। শঙ্কিত থাকার অনেক কারণও আছে। যেমন আমরা হয়তো 2-3 ঘন্টা বাসায় না ফিরলে আমার মা বাবারা তেমন ভয় পেতেন না। এখন কিন্তু 15 মিনিট যদি একটা বাচ্চা স্কুল থেকে দেরি করে ফেরে, আমরা নিজেরাই অনেক বড় বাচ্চা, তারপরে শঙ্কিত হয়ে যায়। ইউনিভার্সিটির পড়ে বাচ্চা, সেও যদি ফোন না ধরে অনেক মানে হয়ে যায়, পাজল হয়ে যায় যে কি হচ্ছে। পথঘাট আক্রান্ত, সবকিছু আমাদেরকে টেনশনে ফেলে দিয়েছে। মানে আমরা যত এগোচ্ছি অনেক দিক দিয়ে আমরা ভালো আছি, আবার অনেক দিক দিয়ে অনেক আশঙ্কার জীবন আমাদের এসেছে। প্রযুক্তির উন্নয়নের সাথে বলবো মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। যেটা বলা যায় আমাদের বেগ দিয়েছে, কেড়ে নিয়েছে আবেগ। হ্যাঁ, সেটাই তো। সেজন্য বাচ্চাদের মনে করেছিলাম যে বাচ্চারা একসঙ্গে 1-1.5 ঘন্টা খুশি মনে কাটাক, তার মধ্যে কিছু কবিতা ছড়া শিখুক, কিছু অভিনয় শিখুক, এবং আমাদের মনের মতো করে ওদের সঙ্গ দিই, ওদের কি পছন্দ সেটা শুনি, সেভাবে আমরা অনুষ্ঠান আয়োজন করি। সেভাবেই শুরু করেছিলাম আসলে। তারপরে সংগঠনটা হ্যাঁ, নাম কি সংগঠনটা দিলেন? রান করছে। তবে আমরা যে রেগুলার বসতাম সেগুলো না, এখন হচ্ছে সাবজেক্টিভ হয়ে গেছে। মানে এখন একটা অনুষ্ঠান হবে, তখন ক্লাস আর হচ্ছে না, সেই অনুষ্ঠান কেন্দ্রিক আমরা রিহার্সেল করি, তারপর আমরা অনুষ্ঠানটা দাঁড় করাই। কারণ আমাদের মানে সোসাইটি আসলে দিন দিন কি বলবো, মানে আশঙ্কার লাইফে চলে যাচ্ছে, বা আমরা সময়টাও কম পাচ্ছি। শুধু আশঙ্কা নয়, আমরা মনে হয় যে সংস্কৃতি থেকে আমরা কিছুটা দূরে চলে যাচ্ছি। আমরা গান শুনতে পছন্দ করি, নাচ দেখতে পছন্দ করি, কিন্তু আমার ঘরের কেউ নাচবে, কবিতা পড়বে, তার জন্য আমরা সুযোগ করে দেই না যে তাকে একটা সময় দিব, তুমি চর্চা করো, তোমার এই কাজগুলো করা লাগবে না, বা তাকে একটা সারপ্রাইজ গিফট করলাম যে তুমি খুব ভালো পড়েছো। এই জিনিসটা আমাদের মধ্যে নেই। যে আমরা মনে হয় যে সংস্কৃতিটা মানে শুধুই শিল্পীর জন্যে, এটা যতদিন না ঘরের জন্যে বা দর্শকের জন্য একই রকম হবে আবেদনের, বা পেশাভিত্তিক সংস্কৃতি চর্চা না হবে, পেশাদারী সংস্কৃতি চর্চা এবং সুরিত সংস্কৃতি চর্চা, আমি বলবো সমাজের জন্য একটা বড় স্লোগান এবং সমাজটাকে বদলে দেবে। সংস্কৃতি চর্চায় কিন্তু আমাদের বিগত জীবনগুলো খুব মানে সুন্দর লাইট করে রেখেছিল। এত বেশি মানে অঙ্ক, এত বেশি ম্যাথমেটিক্স, আসলে কি বলতে পারেন যে আমরা যে এই যে বিজ্ঞান পড়ি, সায়েন্স পড়ি, পড়ি, এগুলো কয়জন কাজে লাগাতে পারেন লাইফে? অনেক মেধাবী আছেন, অনেক ভালো রেজাল্ট করেছেন, A+ পেয়েছে, সে কিন্তু লাইফে কোনো পেশায় যায়নি। তাহলে কিন্তু একজন শিল্পী কিন্তু চেষ্টা করেন যে সে যদি সুন্দর পরিবেশ পায়, বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি কিন্তু গুনগুন করে গান শোনাতে পারেন। এই সুযোগটা আমার মনে হয় সবারই পরিচর্যা করা উচিত। সেটা তো আপনি বলছিলেন যে যারা অশিল্পী কিংবা যারা শিল্পী নন কিংবা পরিবেশের কথা, কিন্তু যারা শিল্পী তাদের ভেতরেও তো থাকে না যে অনেক ক্ষেত্রে অশিল্পী শিল্পীর একটা বিভাজন তৈরি হয়ে গেছে। যেমন অনেক গানের শিল্পী যন্ত্র ইউজ করে গান করে ফেলছে, যে কেউ এখন গায়ক গায়িকা হয়ে যাচ্ছে। পাশাপাশি যারা আবৃত্তি শিল্পী, হ্যাঁ, তাদের ভিতরে অনেকের ভেতর, আমি বলছি না সবার, সঠিক পরিচর্যা কিংবা আপনি নিজেও একজন উপস্থাপক, হয় না যে কেউ উপস্থাপক হয়ে যাচ্ছে, সেখানে উচ্চারণের কোনো বালাই নেই কিংবা কি বলতে হবে সেই বোধটুকু নেই, শেখার কোনো আগ্রহ নেই। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে তো অবশ্য চর্চা এবং নিষ্ঠা এবং অনেক সময় ধরে পড়া এবং সেই পড়াটা নিজে আত্মস্থ করা, বোঝার চেষ্টা করা। সে যদি না বোঝে কারোর কাছ থেকে হেল্প নেবে। এবং এই যে শিল্পী অশিল্পী, তাকে বুঝতে হবে। একজন মানুষ, আমরা প্রত্যেকে আয়না দেখি, আমরা প্রত্যেকে নিজের চেহারা পছন্দ করি, এটা দিয়ে বিধাতা আমাদের গড়েছেন, না হলে হয়তো কেউ বাঁচতে পারতো না। যে একজন এক চেহারা, তারপর কিন্তু সে প্লিজড তার চেহারা দেখে মোটামুটি। তো আমরা যদি আমাদেরকে দেখতে পাই যে আমি এই কবিতাটা পড়ছি, আমার কবিতাটা হচ্ছে না, বা আমার কানে শুনতে হবে যে কবিতাটা আমার কোন জায়গায় ভুল হচ্ছে, আমি কিন্তু
বুঝতে পারছি না যে আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে। একজন শুনলে, বোদ্ধা কেউ শুনলে সে বুঝবে যে তোমার কবিতাটা এখানে ভুল হচ্ছে, বা এখানে একটু যদি স্লো পড়ো বা একটু উচ্চকিত পড়ো ভালো লাগবে। তো এই শিক্ষা নেওয়ার একটা যে জায়গা, স্পেস নিজেদের মধ্যে রাখতে হবে, এমনকি বড় বড় শিল্পীদেরও রাখতে হবে। আমি তো দেখেছি অনেক প্রথিতযশা শিল্পী, অনেক জনপ্রিয় শিল্পী অনেক ভুল করেন, আমরাও করি, কিন্তু তিনি নিতে চান না। মানে তিনি যে নিবেন একজন অনুজের কাছ থেকে বা পরামর্শ নিবেন যে সত্যি কি আমার এটা কি ভুল হয়েছিল, অনেকে নেন, আবার কেউ কেউ নেন না। তারা মনে করেন যে এটা তাদের একটা মানে কি বলবো স্পট। কিন্তু আমাদের নিতে হবে, যত নিতে পারবো আমরা অন্যের কাছ থেকে, এবং নিজেকে পরিশুদ্ধ করতে চর্চা করে করে একদম কি বলবো একদম ক্রিস্টাল ক্লিয়ার যে জায়গাটা, স্বচ্ছ কাচের মতো। হ্যাঁ একদম নিখাত খাঁটি সোনা, পুড়ে 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 পুড়ে, তাহলেই আমাদের শিল্প চর্চা। এবং শিল্প চর্চা অবশ্যই আমাদেরকে সোসাইটিতে অবদান রাখতে হবে। যেমন আমরা থিয়েটার অ্যান্ড ফাউন্ডেশন কেন বলি যে আমরা স্লোগান দিয়েছি জীবনের সাথে সংস্কৃতি। সংস্কৃতি কিন্তু বিচ্ছিন্ন কিছু নয়, সংস্কৃতি আমাদের জীবনেরই অংশ, আমাদের জীবনের কথা বলবে, একটু সুন্দর করে বলবে, শিল্পিত ভাবে বলবে, নান্দনিক ভাবে বলবে। আমরাও কিছু নিতে চাই, কি বলো? একদমই তাই, আমরাও আমিও নিতে নিচ্ছি। চাই। সৌন্দর্য, মেধা সব আমিও এবং নিচ্ছি। এই মুহূর্তে আমরা আরো একটি কবিতার স্বাদ নিতে চাই। কোন কবিতা শুনবো? অনেক অনেক প্রিয় কবিতা দেখেছেন যে এতগুলো বই এনেছি। হ্যাঁ, কি লোভী আমি কবিতার জন্য, আমরা কিন্তু লোভী আপনার কবিতা শুনবার জন্য। কথা বলতে বলতে সেটা বলার জন্য লোভ হয় যে সবার সাথে গল্প করি। তো দ্বীজ কানাইয়ের মহুয়া পালা থেকে আমি একটি অংশ, যেহেতু আমি পারফর্মিং আর্টও আমার খুব পছন্দ এবং আমি ঢাকা থিয়েটারের সদস্য, যদিও এখন ফাঁকিবাজ, যেতে পারি না, নিজেই কাজ করি কিছু কিছু। তো সেই মহুয়ার পালা থেকে দ্বীজ কানাই লিখেছেন। এবং এই যে আমরা জানি যে তখন কিন্তু মুখে মুখে বলা হতো, পরবর্তীতে লেখা হয়েছে। তো সেই সব পালা গান থেকে তো সেটা আমি শোনাচ্ছি, এটা অনেক মজার। একদিন নৈদ্যার ঠাকুর পন্থে করে মেলা, ঘরের কোনায় বাতি জ্বলে 3 সন্ধ্যার বেলা, তামসা কইরা বাদ্যার সেরি ফিরে নিজের বাড়ি। নৈদ্যা ঠাকুর পন্থে পাইয়া কহে তড়াতড়ি, শুনো শুনো কন্যা ওরে আমার কথা রাখো, মনের কথা কইবা মামি একটু কাছে থাকো। সন্ধ্যাবেলায় চান্নি উঠে সুরুজ বইছে পাটে, হেনকালেতে একলা তুমি যাইও জলের ঘাটে। সন্ধ্যাবেলায় জলের ঘাটে একলা যাইও তুমি, ভরা কলসি কাঙ্ক্ষে তোমার তুইল্লা দিয়া মামি। কলসি করিয়া কাঙ্ক্ষে মহুয়া যায় জলে, কলসি করিয়া কাঙ্ক্ষে মহুয়া যায় জলে। নৈদার সান ঘাটে গেল সেই না সন্ধ্যার কালে, নৈদার সান ঘাটে গেল সেই না সন্ধ্যার কালে। জল ভর সুন্দরী কইনা জলে দিস মন, জল ভর সুন্দরী কইনা জলে দিস মন। কাল যে কি কইছিলাম কথা আসে নিঃসরণ, আসে নিঃসরণ। শুনো শুনো ভিনদেশি কুমোর বলি তোমার ঠাই, কাল যে কি কইছিলা কথা আমার মনে নাই। নবীন যৌবন কন্যা ভুলা তোমার মন, এক রাত্রে এই কথাটি হইলে বিস্মরণ। তুমি তো ভিনদেশি পুরুষ, আমি ভিন্ন নারী, তোমার সাথে কইতে কথা আমি লজ্জায় মরি। জল ভর সুন্দরী কন্যা জলে দেশ ঢেউ, হাসি মুখে কও না কথা সঙ্গে নাই মোর কেউ, সঙ্গে নাই মোর কেউ। কি বা তোমার মাতা পিতা, কে বা তোমার পিতা, এই দেশে আসিবার আগে পূর্বে ছিলি কথা। নাহি আমার মাতা পিতা গর্ভ সুদূর ভাই, হুতের হেওলা হইয়া আমি বাইসা বেড়াই। কপালে আসিল লিখন বাইদ্যার সঙ্গে ফিরি, নিজের আগুনে আমি নিজেই পুইরা মরি। জল ভরো কন্যা জল ভরো, জল ভরো। বাহ, আপনার আরেকটি শেড দেখতে পেলাম আমি। তো ঢাকা থিয়েটারে আপনি কত বছর ধরে আছেন? যদিও জান না এখন, বাট হ্যাঁ, ঢাকা বছর অনেক আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে, যেমন আমরা হচ্ছে মাস্টার্সে একটা কাজ করেছিলাম
যেহেতু সেলিম আলদিন দু হ্যাঁ, জায়গাতেই সেলিম আলদিন ছিলেন। স্যার তো আগে থেকে ঢাকা থিয়েটারে উনি প্রতিষ্ঠাতা সদস্য, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বীর মুক্তিযোদ্ধা। তো তাদের দেখে অনেক সময় শো দেখতে যেতাম। তো একদিন প্রান্তিক থেকে ওই যে নাচের ক্লাস করে আমি ঢাকা থেকে ফিরছি, তো স্যার বিশাল ঢোল টোল নিয়ে সবাইকে নিয়ে এরকম যাচ্ছে, ওনারা অলরেডি শুরু করে দিয়েছিলেন কাজটা। আমাকে বলছে, জিনিয়া তুই একটা অসম্ভব কাজ থেকে বঞ্চিত হচ্ছিস। তা আমি বললাম, স্যার আমি তো খুব মজা, স্যার কি অসম্ভব কাজ আমি করতে পারি? বলে কি এই রিহার্সাল চলছে, তোকে আসতে হবে কালকে থেকে, হ্যাঁ নাট্যতত্ত্বে। ঠিক আছে স্যার। এখন স্যার আমাকে ধরে ফেলছে, আমি তো আর ফাঁকিবাজি করতে পারবো না। তখন গেলাম, তখন একটি মারমা রূপকথা নামে একটি নৃগোষ্ঠীর নাটক, মারমাদের এবং তাদের এই এথিক যে বিষয়টা সেটা নিয়ে। তো সেটা ছিল মারমা ভাষা, কিছু আমাদের গান ছিল এবং আমরা ছিলাম 7টি কন্যা। মারমা মানে ডোমা রায়ের 7টি কন্যা, সে 7টি রাজকন্যার একটা রাজকন্যা আমি ছিলাম। এবং সেখানে মনে হতো সত্যি, যখন আমার নাচে গানে ভরপুর ছিল নাটকটা, তখন তো আমরা অনেক ইয়াঙ্গার ছিলাম। তো যখন মানে আমরা সেই নাচ গান, একবার লাঠি দিয়ে যুদ্ধ করছি, আরেকবার রাজকন্যা হচ্ছি, আরেকবার কথক হচ্ছি, এরকম ক্যারেক্টারাইজেশন করতে হতো। তো সেইটা 1.5 ঘন্টার নাটক। আমরা পুরো সবাসনে মানে বসে থাকতাম পদ্মাসনে, এবং যখন পারফরমেন্স শেষ হতো সেই আসন নিতাম, লাঠি নিয়ে যুদ্ধ করছি, মানে সে একটা বিশাল ব্যাপার। এবং সেটা করতে আমাদের এত ভালো লাগতো, মানে এই সময়টা কিভাবে চলে যেত। যেদিন আমাদের টেকনিক্যাল শো হলো, পুরা মানে বেইলি রোডে, তো মহিলা সমিতিতে, তখন তো আর শিল্পকলা হয়নি, শিল্পকলা হওয়ার আগে এটা। তো তখন অনেক সাংবাদিক ছিলেন, ছিলেন, এবং বড় বড় স্টাররা ছিলেন তখন, মানে হুমায়ুন ফরিদি, তারপরে সুবর্ণা মুস্তফা, শিমুল ইউসুফ, মানে সবাই, শ্রমিক রায় স্যার, সব স্টার, সুপার 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 ডুপার স্টার, তারা তাকিয়ে আছেন ও দেখছেন, এবং তাদেরও ভালো লাগছে। সে মুগ্ধতা দেখে বুঝতে পেরেছিলাম। এবং আজকেও হয়তো কোনো তারকা আমাদের এই শো দেখছেন, এবং সাধারণ অবশ্যই সেই ছবিগুলো আর পাই না আসলে। এত ভালো লেগেছিল। এবং তখন সেলিম আলদিন স্যারের এইটা পরীক্ষামূলক একটা থিয়েটার ছিল এবং টিকেট শো ছিল। তো আমরা পরবর্তীতে অনেকগুলো শো করেছিলাম এবং আমাদেরকে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছিলেন। সেটা আমরা আমাদের পরম একদম পাওয়া। শেষ পর্যায়ে চলে এসেছি। আর আরেকটি কি কবিতা শুনবো? হ্যাঁ, শুনতে পারি। খুব কম সময়ের মধ্যে শুনে ফেললে আচ্ছা, ছোট্ট করে। আচ্ছা, একটা কঠিন কবিতা শোনাই তাহলে। বাবা, শুনি। এটা হচ্ছে দীক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুরের। আঘাত সংঘাত মাঝে দাঁড়াইনু আসি, অঙ্গদ কুণ্ডল কণ্ঠী অলংকার রাশি খুলিয়া ফেলেছি দূরে। দাও হস্তে তুলি নিজ হাতে তোমার অমোঘ স্বরগুলি, তোমার অক্ষয় তুন অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু, তোমার প্রবল পিতৃস্নেহ ধ্বনিয়া উঠুক আজি কঠিন আদেশে। করমরে সম্মানিত নববীর বেশে, দুরহ কর্তব্য ভারে দুঃসহ কঠোর যন্ত্রণায়, পরাইয়া দাও অঙ্গে মোর ক্ষত চিহ্ন অলংকার। ধন্য কর দাসে সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে, ভাবের লালিত ক্রোড়ে না রাখি নীলিন, কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন। বাহ, চমৎকার। অসাধারণ। অনেক ভালো লাগলো, খুব সুন্দর একটি সকাল আমাদের উপহার দিলেন। ভালো থাকবেন এভাবে। অনেক ভালো লাগলো। মাছরাঙাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা।